আজকের এই বিশেষ তথ্যচিত্রভিত্তিক বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা মূলত একটি জাতির ১৫ বছরের এক যুগান্তকারী পরিবর্তনের অধ্যায় পর্যালোচনা করতে যাচ্ছি। ২০০৯ থেকে ২০২৪ সাল, এই সময়টাতে বাংলাদেশের আর্থসামাজিক এবং কাঠামোগত রূপান্তরের যে বিশাল এক কর্মযজ্ঞ সম্পাদিত হয়েছিল, আজ আমরা সরাসরি সরকারি দাপ্তরিক নথিপত্রের ভিত্তিতে সেটাই বিশ্লেষণ করব। তো চলুন একেবারে বস্তুনিষ্ঠভাবে এই ঐতিহাসিক যাত্রার গভীরে প্রবেশ করা যাক, যা একটি দেশের মানচিত্র আর অর্থনীতিকে আক্ষরিক অর্থে চিরতরে বদলে দিয়েছিল। আলোচনার সুবিধার্থে আজকের এই বিশ্লেষণকে আমরা কয়েকটি ভাগে ভাগ করেছি। ১. ২০০৯ উন্নয়নের নতুন সূচনা। ২. যোগাযোগ ব্যবস্থায় ঐতিহাসিক বিপ্লব। ৩. শতভাগ বিদ্যুতায়ন ও জ্বালানি। ৪. দারিদ্র্য বিমোচন ও আশ্রয়ন প্রকল্প। ৫. নারী ক্ষমতায়ন ও সামাজিক সুরক্ষা। এবং সবশেষে ৬ নম্বর, সামষ্টিক অর্থনৈতিক রূপান্তর। অধ্যায় ১. ২০০৯ উন্নয়নের নতুন সূচনা, একটি নতুন যুগের ২০০৯ সালের ভিত্তিমূল। চলুন একেবারে শুরু থেকে শুরু করা যাক। ২০০৫-২০০৬ সালের বাস্তবতার সাথে ২০২২-২০২৩ সালের সক্ষমতার পার্থক্যটা একবার একটু চিন্তা করে দেখুন তো। সরকারি রেকর্ড ঘাটলে আমরা দেখতে পাই, একটা সময় যেখানে আমাদের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ছিল মাত্র ৩,৬০০ মেগাওয়াট আর দেশের মাত্র ৪৫% মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় ছিল, সেখানে তার লাফিয়ে ২৫,৮২৬ মেগাওয়াটে উন্নীত হয়েছিল এবং দেশের শতভাগ মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছিল। সত্যি বলতে এটি ছিল জাতীয় সক্ষমতার এক বিস্ময়কর উল্লম্ফন। অধ্যায় ২. যোগাযোগ ব্যবস্থায় ঐতিহাসিক বিপ্লব, যে মেগা প্রকল্পগুলো আমাদের মানচিত্রের রূপই একেবারে বদলে দিয়েছিল। এই ১৫ বছরের একটা বড় চমক ছিল এমন কিছু অভূতপূর্ব মেগা প্রকল্প, যা বাস্তবায়নের মাধ্যমে পুরো দেশের দৃশ্যপটই বদলে গিয়েছিল। যেমন ধরুন, খরস্রোতা নদীর বুকে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে ঐতিহাসিক পদ্মা সেতু নির্মাণ করা হয়েছিল। আবার নিত্যদিনের যানজটের শহর ঢাকায় চালু হয়েছিল আধুনিক মেট্রো রেল। শুধু কি তাই, দক্ষিণ এশিয়ার প্রথম পাতাল সড়ক পথ হিসাবে বঙ্গবন্ধু কর্ণফুলী টানেলের নির্মাণ কাজও কিন্তু এই সময়ে সম্পন্ন হয়েছিল। এই প্রকল্পগুলোর বিশালতা ও অর্থনৈতিক গুরুত্ব ছিল সত্যি অপরিসীম। তবে জানেন তো, অবকাঠামোগত উন্নয়ন মানে কিন্তু শুধু ইট পাথর কংক্রিটের কাঠামো নয়, এটি সাধারণ মানুষের জীবনকে গভীরভাবে স্পর্শ করেছিল। এই যেমন পদ্মা সেতুর কাছে ফুচকা বিক্রেতা সাইফুলের কথাই ধরুন। পূর্বে ভ্যানচালক থাকা সাইফুলের আয় বৃদ্ধির এই দৃষ্টান্ত প্রমাণ করে যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন কিভাবে একেবারে তৃণমূল পর্যায়ে প্রান্তিক মানুষের অর্থনৈতিক বাস্তবতাকে বদলে দিয়েছিল। আর হ্যাঁ, শুধু তো দেশের ভেতরে নয়, সীমানা ছাড়িয়ে সমুদ্র বিজয়ের এক বিরাট পদক্ষেপও কিন্তু সে সময় নেওয়া হয়েছিল। পায়রা ও মাতারবাড়ির মতো গভীর সমুদ্র বন্দর নির্মাণের মাধ্যমে আমাদের উপকূলীয় অর্থনৈতিক সক্ষমতা বহুগুণে বৃদ্ধি করা হয়েছিল। এই সামুদ্রিক অবকাঠামোগুলো বৈশ্বিক বাণিজ্যে কৌশলগত সুবিধা অর্জনে বিরাট ভূমিকা রেখেছিল। এবার আসছি অধ্যায় ৩-এ, শতভাগ বিদ্যুতায়ন ও জ্বালানি, যা একটি ক্রমবর্ধমান অর্থনীতিকে নিরবিচ্ছিন্ন শক্তি জুগিয়েছিল। ২০০৯ সাল থেকে ধারাবাহিকভাবে কিভাবে একের পর এক নতুন বিদ্যুৎ কেন্দ্র জাতীয় গ্রিডে যুক্ত করা হয়েছিল, তার এই টাইমলাইনটা বেশ চমকপ্রদ। এই দ্রুত এবং অত্যন্ত সুপরিকল্পিত সম্প্রসারণের মাধ্যমেই মূলত আমাদের দীর্ঘদিনের জ্বালানি সংকটের চূড়ান্ত সমাধান করা হয়েছিল। আর এর ফলেই ২০২২ সালে এসে শতভাগ বিদ্যুতায়নের সেই ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করা সম্ভব হয়েছিল। মাথাপিছু বিদ্যুৎ উৎপাদনের পরিসংখ্যানটা খেয়াল করলেই আপনারা ব্যাপারটার স্কেল বুঝতে পারবেন। ২০০৯ সালের মাত্র ২২০ কিলোওয়াট ঘণ্টা থেকে লাফিয়ে ২০২০ সালে তা ৫৬৪ কিলোওয়াট ঘণ্টায় উন্নীত হয়েছিল। এটি কিন্তু কেবলই একটা সংখ্যা নয়, বরং শিল্পকারখানা আর জনজীবনে বিদ্যুতের সুষম বণ্টনের একটি শক্তিশালী প্রমাণ। আর এই যাত্রায় শুধু জীবাশ্ম জ্বালানির উপর নির্ভর করা হয়নি, বরং নবায়নযোগ্য জ্বালানির দিকেও এক বড় মোড় নেওয়া হয়েছিল। কাপ্তাই জলবিদ্যুৎ বা সোনাগাজীর বায়ু বিদ্যুৎ প্রকল্পের মতো পরিবেশবান্ধব উদ্যোগগুলো এই সময়েই সুপ্রতিষ্ঠিত করা হয়েছিল। সব মিলিয়ে এই উৎসগুলো থেকে ৪০৪ মেগাওয়াটেরও বেশি বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করা হয়েছিল। অধ্যায় ৪. দারিদ্র্য বিমোচন ও আশ্রয়ন প্রকল্প, যার লক্ষ্য ছিল একেবারে পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠীকে সামনের দিকে তুলে আনা।
আপনারা যদি একটু গভীরভাবে লক্ষ্য করেন দেখবেন গৃহহীনদের আবাসন এবং দারিদ্র্য বিমোচন প্রচেষ্টার গভীরে আসলে ছিল এক প্রগাঢ় মানবিক দৃষ্টিভঙ্গি। এই ১৫ বছরে রাষ্ট্র কিভাবে একেবারে অসহায় মানুষের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল তার একটি বড় প্রমাণ হল এ আশ্রয়ন প্রকল্প। সামাজিক নিরাপত্তা খাতের বিস্তারটা আসলে কতটা হয়েছিল তাই পরিসংখ্যানগুলো দেখলেই পরিষ্কার হয়ে যায়। ২০০৯-১০ অর্থবছর থেকে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত বাজেট ৮১০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৪,০০০ কোটি টাকারও বেশি করা হয়েছিল। সুবিধাভোগীর সংখ্যা বেড়েছিল ২৫১৮%। নিরপেক্ষভাবে বিচার করলে সরকারি সহায়তার এই ব্যাপক সম্প্রসারণ আমাদের ইতিহাসের সত্যি এক নজিরবিহীন ঘটনা ছিল। আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন মানুষকে শুধু যে আশ্রয় দেওয়া হয়েছিল তা নয়, তাদের একেবারে জমির মালিকানাসহ ৮ লক্ষের বেশি পাকা বাড়ি নির্মাণ করে দেওয়া হয়েছিল। ভাবা যায়, এর মাধ্যমে হাজার হাজার পরিবার চিরস্থায়ীভাবে পুনর্বাসিত হয়েছিল। অধ্যায় ৫, নারী ক্ষমতায়ন ও সামাজিক সুরক্ষা, অর্থাৎ পরবর্তী প্রজন্মকে কিভাবে প্রস্তুত করা হয়েছিল। এই সময়ে বিধবা ও স্বামী নিগৃহীতা নারীদের জন্য সরকারি ভাতার পরিধি ব্যাপকভাবে বৃদ্ধি করা হয়েছিল। বাজেট বরাদ্দে ৫১৬% আর সুবিধাভোগীর সংখ্যায় ২৮০% বৃদ্ধি। এই ডেটাগুলোই পরিষ্কার প্রমাণ করে যে সামাজিক সুরক্ষার ক্ষেত্রে সে সময় কাঠামোগত এক বিশাল পরিবর্তন আনা হয়েছিল। শিক্ষাক্ষেত্রে নারীদের অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করাটা ছিল সে সময়ের একটি যুগান্তকারী পদক্ষেপ। মেয়েদের জন্য দ্বাদশ শ্রেণী পর্যন্ত সম্পূর্ণ অবৈতনিক শিক্ষা চালু করা হয়েছিল। পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষায় গড়ে তোলা হয়েছিল কমিউনিটি ক্লিনিকের বিশাল এক নেটওয়ার্ক। এই সফল নীতিমালার স্বীকৃতিস্বরূপই আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশ প্ল্যানেট 50-50 চ্যাম্পিয়ন এবং এজেন্ট অফ চেঞ্জের মতো সম্মানজনক স্বীকৃতি অর্জন করেছিল। সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের জন্য এই যুগে অত্যন্ত সুশৃঙ্খল কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল। দেশব্যাপী ১০৩টি সেবা ও সাহায্য কেন্দ্র স্থাপন করা হয়েছিল এবং প্রায় ৩৩ লক্ষ প্রতিবন্ধী ব্যক্তিকে আনুষ্ঠানিকভাবে শনাক্ত করে সরকারি ডেটাবেজের আওতায় আনা হয়েছিল। এর ফলে তাদের চিকিৎসা ও ভাতা প্রাপ্তির বিষয়টি সম্পূর্ণ সুনিশ্চিত হয়েছিল। এবার চলে আসছি আমাদের শেষ অংশে, অধ্যায় ৬, সামষ্টিক অর্থনৈতিক রূপান্তর, কিভাবে বাংলাদেশ বৈশ্বিক মঞ্চে উত্তরণ ঘটিয়েছিল। ২৭৯৩ মার্কিন ডলার। হ্যাঁ, ২০০৯ সালের পর থেকে ধারাবাহিকভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধির ফলে ২০২২-২৩ অর্থবছর শেষে মানুষের মাথাপিছু আয় এই অভাবনীয় সংখ্যা এসে দাঁড়িয়েছিল। এটি ছিল এই পুরো যুগের অর্থনৈতিক সাফল্যের চূড়ান্ত একটি স্মারক। এই সামগ্রিক রূপান্তরের ফলেই বাংলাদেশ বিশ্বের ৪১তম বৃহৎ অর্থনীতি হিসেবে নিজের শক্ত জায়গা করে নিয়েছিল। স্বল্পোন্নত দেশ বা এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা কিন্তু এই সময়েই অর্জিত হয়েছিল। এমনকি বিশ্বজুড়ে চরম অর্থনৈতিক মন্দা থাকা সত্ত্বেও দেশের অর্থনীতির চাকা সচল রাখা সম্ভব হয়েছিল। ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত এই ১৫ বছরের ইতিহাস আমাদের খুব স্পষ্টভাবে দেখিয়েছে কিভাবে একটি দেশ দৃশ্যমান অবকাঠামো, যোগাযোগ বিপ্লব এবং সামাজিক সুরক্ষার এক শক্ত ভিত রচনা করেছিল। কিন্তু পুরো বিশ্লেষণটির শেষে আমাদের সামনে একটি বড় প্রশ্ন থেকেই যায়, এই সুদৃঢ় ঐতিহাসিক কাঠামোর ওপর দাঁড়িয়ে আগামী দিনের প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ ঠিক কিভাবে গড়ে উঠবে। এই চিন্তার খোরাকটি আপনাদের জন্য রেখেই আমাদের আজকের এই তথ্যচিত্রভিত্তিক বিশ্লেষণ এখানেই শেষ করছি। খুব শীঘ্রই নতুন কোনো বিষয় নিয়ে আবারও দেখা হবে।